সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হাসান। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে সরকারি নীতিমালা বা ভুল নীতি, শিক্ষকদের আন্দোলন ও জনগণের ভোগান্তি। আমরা গত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সরকারে আসার পর দেখলাম যে বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে দেশে, তাদের মধ্যে শিক্ষকদের আন্দোলন অন্যতম। যারা শিক্ষকদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, শিক্ষকদের এই রাজপথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেতে দেখে তারা অনেকেই মনে কষ্ট পান যে শিক্ষকদের কেন দাবি দাওয়া নিয়ে যেতে হচ্ছে। অনেকে আবার এটিকে মনে করেন যে শিক্ষকরা তো তাদের যোগ্যতা দক্ষতা অনেক কম বলেই তো এই শিক্ষকতার পেশায় এসেছে। এখন তারা কেন তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আবার আবদার করেন। এটি ঢাকা শহরে যে আন্দোলনগুলো হওয়াতে জনগণের চলাচলে যে ভোগান্তি হয়েছে এটি যেমন সত্য, তারই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিভিন্ন জনের ট্রলের শিকার হতে হচ্ছে যে শিক্ষকদের আন্দোলন তারা তো জেনে বুঝেই এখানে গিয়েছেন। এরকম বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় হচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা আজকের এই লাইভটির আয়োজন করেছি যে শিক্ষকদেরকে কেন আন্দোলন করতে হচ্ছে বা জনগণকে এই ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। তো আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একজন স্বনামধন্য শিক্ষক এবং একজন সংবাদ বিশ্লেষক, যিনি বর্তমানে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ফজিলার রহমান মহিলা ডিগ্রি কলেজের একজন প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি বিগত সময়ে বাংলাদেশের একমাত্র জাপানি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও তিনি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তো আজকে আমরা স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার আপনাকে আজকের এই আপনি অনুষ্ঠানে আমাকে। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম স্যারের আরো একটি পরিচয়, আমরা নতুন পরিচয় যেটা দিতে পারি যে আমরা যেহেতু শিক্ষক এবং শিক্ষকতার পেশার সাথে আছি, কিন্ডারগার্টেন স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেখানে তরুণ শিক্ষক যারা আছেন, আমাদের চিন্তা চেতনা যারা লালন করেন, এরকম শিক্ষকদের আমরা একটি সংগঠন তৈরি করেছি। সেটি হলো টিচার্স ইউনিটি অফ বাংলাদেশ। তো আমাদের এই শহীদুল ইসলাম স্যার হচ্ছেন সেই সংগঠনের মুখ্য সমন্বয়ক। তো আজকে আমরা শিক্ষকদের বিষয়ে আর স্যারের বিশ্লেষণগুলো শুনবো। তো প্রথমে জানতে চাচ্ছি আহ, সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে ১০ম গ্রেডের আন্দোলন, তার সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে স্যার? সর্বশেষ যে তথ্য, এই প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠন মিলে গত শনিবার যে আন্দোলনটি শুরু করেছিল, ৩ দফার আন্দোলন, তার মধ্যে যেটি সবচেয়ে বড় আকারে দেখা হয় যে দফাটি, সেটি হলো শিক্ষকদের, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান। জি, এটি আহ, কতটা যৌক্তিক এবং অযৌক্তিক সেটি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব না। তবে সরকারের পক্ষ থেকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাবনা বেতন কমিশনে পাঠানো হবে। সেটি হলো 11 গ্রেডে যাতে তাদেরকে বেতনটা দেওয়া হয়। 11 গ্রেড থেকে 11 গ্রেডে যদি তাদের ওই বেতনটা চূড়ান্ত করা হয়, তাহলে সেটা তারা পাবে এবং এ ব্যাপারে মন্ত্রণালয় একটি প্রেস রিলিজ দিয়েছে। তো সেটাকেই প্রাথমিক শিক্ষক আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা এটাকে তাদের প্রাথমিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। কারণ সরকার যেহেতু মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ দিয়েছে, এটাকেই তারা প্রজ্ঞাপনের মধ্যে ধরে নিয়েছেন যে যেহেতু এটি তারা করেছে তাহলে অবশ্যই তারা এটা প্রজ্ঞাপন দিবে। তার মানে আমরা এটা বলতে পারি যে শিক্ষকদের 11তম গ্রেডের বেতন দেওয়ার যে একটি সম্ভাবনা, সেটা আহ, খুব শীঘ্রই আমরা প্রজ্ঞাপন আকারে দেখতে পাবো এবং এটি অবশ্যই আমি মনে করি প্রাথমিক শিক্ষকদের একটি প্রাথমিক বিজয়। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা সেক্টরে
বিগত দিনে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষক পদে যোগদান করেছেন, এই সংখ্যাটা আরো বাড়বে বলে আমি মনে করি। এবং জি অবশ্যই জি এই আন্দোলনের এটি একটা সুখবর আমরা বলতে পারি এবং প্রাথমিক বিজয়। এবং আগামীকাল থেকে তারা এই যে কর্মসূচি ছিল, চলমান কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি পালন করছিল, সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকালকে তারা আবার ক্লাসে যোগদান করে নিয়মিত যে শ্রেণী কার্যক্রম সেটি পরিচালনা করবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখানে এই প্রেস রিলিজ হওয়ার পর তো অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে যেহেতু মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হয়নি, এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে আজকে বিকালে বৈঠক হয়েছে এবং তারা বেতন কমিশন 2025 এর কাছে এই দাবিটি হস্তান্তর করেছেন। এই যে হস্তান্তর বা আরেকজনের কাছে এই দায়িত্বটা তুলে দেওয়া, এটা নিয়ে অনেক আশঙ্কা প্রকাশ করছেন যে এটি কি আবার কোনোভাবে আহ, মানে অনিশ্চয়তার দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না কিনা, যে 11তম গ্রেড তাদের জন্য নিশ্চিত এটা হয় কিনা। এটা এখানে একটা শঙ্কা থেকে যায় যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন বা পরিপত্র জারি না করা হয়। কারণ তবে এখানে একটা বিষয় একটু আশার আলো আছে, যেটি হলো যে এখানে মৌখিকভাবে তারা কোনো জি ধরনের এই দেয় নাই, কি বলে, ওয়াদা দেয় নাই, প্রতিশ্রুতি জি দেয় নাই। যদি তারা মৌখিকভাবে প্রতিশ্রুতি দিত, সেটা হয়তো তারা পরবর্তীতে অস্বীকার করতে পারতো। যেহেতু একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা দাবিটা মেনে নিয়েছে, সেখানে জি অবশ্যই এটি নিয়ে পরবর্তীতে কাজ হবে। কারণ মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ দেওয়া, এটা একটা সিদ্ধান্তে না এসে তো হওয়ার কথা না। আর হওয়ার ব্যাপারটা কথা না। এমনও হয়নি যে তারা দুই পক্ষ মিলে একটা আলোচনা করলো, সেখানে শিক্ষক নেতৃবৃন্দকে বললো এবং শিক্ষক নেতৃবৃন্দ এসে আন্দোলনরত শিক্ষকদের সামনে ঘোষণা দিল, যেখানে মন্ত্রণালয়ের কোনো দায়বদ্ধতা থাকে না। যেহেতু মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়েছে, অবশ্যই এখানে মন্ত্রণালয় পরবর্তীতে কে আসবে না আসবে, পরবর্তী সরকার কে আসবে না আসবে, তার মানে এটা মন্ত্রণালয়ের একটা লিখিত স্বীকৃতি, যেটি যদি তারা স্বীকৃতি। ভবিষ্যতে বাস্তবায়ন না করেন, তাহলে এই শিক্ষকরা আবার পরবর্তীতে এই যে প্রেস রিলিজ এইটার উপরে ভিত্তি করে তারা আবার আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পারবেন। তো নিশ্চয়ই সরকার এটা চাইবে না যে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছে এবং লিখিতভাবে আশ্বাসটা দিয়েছে, সেখান থেকে তারা আবার একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেবে, যেটার মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই এবং সামগ্রিকভাবে জাতি ক্ষতিগ্রস্ত হয়। আশা করি তেমনটা হবে না। জি, অনেক ধন্যবাদ। আপনার কথায় আমরা আশা করি যে আরো বিষয়টা আশ্বস্ত হলাম এবং প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকেও কিন্তু এই প্রেস রিলিজের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে যে শিক্ষকদের সাথে একটি বৈঠকে এই ধরনের সিদ্ধান্তগুলো হয়েছে। আচ্ছা, তার এখন মানে এটা যদি বলি যে সরকারের উপরের মহল থেকে কিন্তু সিদ্ধান্তটা উপরের মহল আসছে। থেকে, হ্যাঁ হ্যাঁ। জি। এখন আমার কথা হলো যে এই যে শিক্ষকদেরকে আন্দোলন করতে হলো, তারা তো সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তো এই আন্দোলনে কেন আসতে হলো, যে এই যে আজকে যে বিষয়গুলো হলো, এগুলো মন্ত্রণালয় কেন স্বাভাবিক কাজের অংশ হিসেবে মানে এই কাজগুলো করলে কি আন্দোলনে আসতে হতো কিনা। আসলে আমি এটার জন্য বাংলাদেশের যে বিদ্যমান নিয়োগ বিধি, পদোন্নতির বিধি এবং সরকারি চাকরি বিধি যেটা আছে, সেটাকে দায়ী করব। যেখানে আমাদের কেরানি যারা আছেন, অর্থাৎ জি অফিসিয়াল কাজে যারা ব্যস্ত, তাদের পদোন্নতির ফিরিস্তি আপনি দেখবেন যে আমরা গত কয়েক মাস আগে দেখেছি যে প্রাথমিক ও জি জি গণশিক্ষা মন্ত্রণালয়ের যারা উচ্চমান সহকারী ছিল, তারা প্রশাসনিক কর্মকর্তা হয়ে গেছেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তিনি হয়ে যান প্রশাসনিক কর্মকর্তা, 10ম গ্রেডে যান। জি কিন্তু জি একজন সহকারী শিক্ষক যিনি যোগদান করেন 13তম গ্রেডে এবং তিনি সর্বনিম্ন অনার্স মাস্টার্স পাস, এবং তারা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করে তারপরে এই নিয়োগটা পেয়েছেন। তাদের সেখানে পদোন্নতির কোনো সুযোগ নাই। পদোন্নতির যে সুযোগটা আছে সহকারী প্রধান শিক্ষক, যেটা বর্তমানে নতুন করে পদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং আরেকটি হলো যে প্রধান শিক্ষক। কিন্তু সেখানে একটা প্রাইমারিতে কতজন শিক্ষক থাকেন, সেখান থেকে আসলে কতজন প্রধান শিক্ষক হতে পারেন। এবার হতে পারে। আমরা এটা দেখলাম যে আসলে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হওয়ার সুযোগটা, এরপরে সেটাও কিন্তু আবার 100% না, যেটা নিয়ে শিক্ষকরা না। আন্দোলন করছেন। সেখানে কিন্তু জি জি সরাসরি প্রধান শিক্ষক
নিয়োগ দেওয়ার একটা বিধি আছে, যেটা আমরা দেখি যে বিসিএস নন ক্যাডার থেকে শিক্ষক, প্রধান শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন। তার মানে শিক্ষকদের, সহকারী শিক্ষকদের যে প্রধান শিক্ষক হওয়ার সুবিধাটা, সেটাও কিন্তু 100% পদোন্নতির সুযোগটা নাই। যে কারণে সমগ্র চাকরি জীবনে আমরা যদি তাদেরকে দেখি, তাহলে তারা হয়তো 2টি টাইম স্কেল পাইতে পারেন, এবং তাও আবার অনেক সময় অনেকে পান না। অনেক একেবারে জটিলতা হ্যাঁ, আছে। অনেক জটিলতা আছে। তো এই যে বৈষম্যগুলো যে সৃষ্টি করা হয়েছে, এখানে আসলে ধাপে ধাপে শিক্ষকদের পদোন্নতি দিয়ে যদি আরো উপরের পর্যায়ে নিয়ে যাওয়া যেত, তাহলে আর শিক্ষকদের এই যে আন্দোলন সংগ্রাম, এগুলো করতে হতো না। আমরা যত পদোন্নতির যে বিধি, সেটা দেখি যে ওই যে বললাম যে কেরানি যারা আছে, যারা হ্যাঁ, অফিসিয়াল কাজে আছে, তাদের জন্যই যত সব সুযোগ সুবিধা। আর শিক্ষক মানে এটা তো আসলে ওইরকম অফিসিয়াল কোনো ডেস্ক নাই, তারা একসাথে বসবে, চাকরি করবে, তাদের আলাদা কোনো যে একটা অফিস রুম থাকার দরকার, সে তার নিজের মতো করে করবে। এই যে আসলে না, বৈষম্য, এই বৈষম্য থেকেই আসলে আন্দোলনের সূত্রপাত। এবং এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে শিক্ষকদের আলাদা কোনো বেতন স্কেল না থাকা। নাই। শিক্ষকদের একটা স্বতন্ত্র বেতন স্কেল যদি থাকতো, এবং এই পদোন্নতির যে নীতিমালা, সেটা যদি আহ, একটু মডিফাই করা যেত, পরিবর্তন করা যেত, তাহলে হয়তো আচ্ছা এই স্যার, আন্দোলন সংগ্রামটা কমিয়ে আনা যেত। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সরাসরি অনেকের মুখেই একটা কথা শুনলাম যে শিক্ষকদের যোগ্যতা, মানে যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন তোলা একটু আপত্তিকর। তারপরেও যদি আসলে বলেন যে বর্তমানে প্রাথমিক বা মাধ্যমিক এই শিক্ষকদের এখন যারা, আমরা আমাদের কথা বলবো, আমরা আমাদের এই মোস্ট সিনিয়র যারা, আমাদের সিনিয়র পার্সন তাদের কথা না বলি, এখন আসলে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে বলি আর মাধ্যমিক বিদ্যালয় এনটিআরসি এর মাধ্যমে নিয়োগে বলি, আসলে শিক্ষকদের যোগ্যতার এখন বর্তমান কি অবস্থা? তাদের কি এই 11তম গ্রেড বা মাধ্যমিক শিক্ষকরা যোগ্যতা, যে এই গ্রেড গুলা পাওয়ার যোগ্য কিনা? না, যোগ্যতার দিক থেকে যে প্রশ্নটা আসে, এবং মানুষ যোগ্যতার যদি তীর ছুঁড়ে, তাহলে প্রাথমিক শিক্ষকদের উপরে যে তীরটা ছুঁড়ে, সেখানে কিছুটা যৌক্তিকতা আছে। যেমন আমরা দেখি যে আহ, সর্বশেষ যে নিয়োগ বিধিমালায় ডিগ্রি পাস অথবা অনার্স মাস্টার্সের যে বিধিটা হ্যাঁ, সংযোজন করা হয়েছে, যুক্ত করা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে এইচএসসি পাশ করেও প্রাথমিক সহকারী শিক্ষক হইতে পারতো প্রাথমিকের। পারতো, হ্যাঁ। সেখানে অনেকেই আহ, এই অল্প শিক্ষিত প্রাথমিক শিক্ষক হয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই দায়ভারটা কার? সেই দায়ভার তো সরকারের। সরকার যদি ওই সরকার, বিধিটা হ্যাঁ, যদি তৈরি না করতো, তাহলে তো আর উনি জি, নিয়োগ পাইতো না। সরকার যদি আগে থেকে না, ডিগ্রির নিয়োগটা দিত, যে না, ডিগ্রি ছাড়া কেউ শিক্ষক হতে পারবে না, সরকারি চাকরি প্রাথমিক সহকারী শিক্ষক হতে পারবে না, তাহলে ওনার যাওয়ার সুযোগ ছিল? নিশ্চয়ই ছিল না। তো উনি ওনাকে নিয়োগ যেহেতু দিয়েছে, এখন ওনার কারণে বর্তমানে যারা যোগ্য, বর্তমান ডিগ্রি নিয়ে হ্যাঁ, যারা যোগদান করছে, তাদেরকে তো বঞ্চিত করতে পারে না। হ্যাঁ, বঞ্চিত তাদেরকে করার একটা সুযোগ নেই। শর্ত দিতে পারে, যে আপনারা যারা আগে এটা অর্জন করেছেন, অর্থাৎ এইচএসসি পাশ করে আপনারা যারা যোগদান করেছেন, আমরা এখন 10ম গ্রেড দিলাম বা 11তম গ্রেড দিলাম, আপনারা এই সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত যোগ্যতা আপনি পূরণ করবেন। আর যদি আপনি পূরণ হ্যাঁ, না করেন, যেহেতু এটার সুযোগ কিন্তু আছে, কারণ বাংলাদেশ আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটা, যেখানে সব জি, জি, বয়সী জি, আহ, মানুষই আসলে পড়াশোনা করতে পারে। তো তাদেরকে যদি এই সুযোগটা দেওয়া হয়, এরপর তাদের যদি প্রশিক্ষণ না থাকে, এমনি তো তারা উচ্চতর স্কেল পান না। তো এখন তিনি আসলে না, কিভাবে জয়েন করেছেন, কোন ডিগ্রি নিয়ে জয়েন করেছেন, সেটার জন্য সরকারই দায়ী। এখন তাদেরকে অতিরিক্ত যোগ্যতা অর্জনের জন্য যে বিধিটা তৈরি করতে হবে, সেটাও সরকারকেই পদক্ষেপটা নিতে হবে। সরকারের কাছে যদি মনে হয় যে একজন এইচএসসি পাস বা এসএসসি পাস যিনি সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন, তিনি আসলে এই প্রাইমারির জন্য বর্তমানে উপযুক্ত না, তাহলে তার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, প্রশিক্ষণের আয়োজন করেন আপনি, তারপরে তার এই পড়াশোনার সুযোগ দেন, তাকে ছুটি দেন, যে আপনি 2-3 বছরে এই ডিগ্রিটা অর্জন করেন। সেটা তো করা সম্ভব, কিন্তু আপনি তাদেরকে প্রশিক্ষণ না দিয়ে, তাদেরকে ডিগ্রি অর্জনের সুযোগ না দিয়ে, তার যে বিদ্যমান যোগ্যতা আছে সেটার জন্য আপনি তাকে, এবং পরবর্তীতে যারা যোগ্যতা নিয়ে জয়েন করলো, তাদেরকে তো আপনি আর্থিকভাবে বঞ্চিত করতে পারেন না। যদি আপনি তাদের না, কারণে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে বঞ্চিত করেন, শিক্ষকদের বঞ্চিত করেন, তাহলে দায়ভার কার? ওই ব্যক্তির না, এই দায়ভারটা সরকারের এবং এই জাতির উপরে পড়ে। এই জাতি যদি শিক্ষিত না হয়, ওই একজন দুইজন ব্যক্তির কিছুই আসে যাবে না, কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের
যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা, এবং যারা আগামীর জাতির কর্ণধার, তারা ক্ষতিগ্রস্ত হলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়বো। যে কারণে আসলে ওই শিক্ষকদেরকে ছোট করে জি। দেখা না, বরঞ্চ তাদেরকে সুযোগ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে আপনি যে শিক্ষকদের যে এই এসএসসি বা এইচএসসি পাশের যে নিয়োগগুলো আগে হয়েছে এটা বলছেন, এটা একটা এক ধরনের জরিপ ফেসবুকে দেখি যে প্রায় ৪.৫ লক্ষ শিক্ষক আছে প্রাথমিক বিদ্যালয়ে। তার মধ্যে প্রায় ৬৩-৬৪ হাজার যারা আগের নিয়োগের এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস। তো আপনি যেটা বলছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু আমার ধারণা যে অনেকেই এই ডিগ্রি মানে ডিগ্রি পাস যেটা স্নাতক ওইটা অনেকেই হয়তো করেছেন। তো এই নিয়োগগুলো এরা কিন্তু আবার বসে নাই। প্রতি বছর কিন্তু শিক্ষক অবসর নিচ্ছে। অবসর নিচ্ছে কারা? ওই সিনিয়র মানুষ যারা আগে নিয়োগ জি, পেয়েছেন। জি। তো এইভাবে আমার মনে হয় যে কয়েক বছরের মধ্যেই এই স্নাতক পাশের নিচে আর ডিগ্রি পাশের নিচে কোনো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে আর থাকবে খুঁজে না। পাওয়া যাবে না। এখন আমাদের যে সাধারণ জনগণ যাদের ভোগান্তির কথা বলি, এরা অনেকে সেই আগের যুগের শিক্ষকদেরকে দেখে এখনো শিক্ষা ব্যবস্থাটাকে ওই জায়গাতেই তারা মানে ভাবেন যে ওই জায়গাতেই আছে। দুনিয়াতে এত কিছুর পরিবর্তন হলো, রাস্তাঘাট হলো, বিদ্যুৎ হলো, নিজেদের অবকাঠামো সবকিছুর পরিবর্তন হলো। কিন্তু তারা মনে করে শিক্ষা ব্যবস্থা আগের জায়গাতেই আছে। অর্থাৎ এই যে কিছু মানুষের দিকে তাকিয়ে তারা নতুনত্ব তারা আর তবে খুঁজে পায় না। তবে এখানে আমি একটা বিষয় একটু যোগ করতে চাই, যে সেটি হলো হ্যাঁ, এই যে আমরা শিক্ষার যে ডিগ্রি, ডিগ্রি নিয়ে একজনের যোগ্যতাকে আমরা ছোট করে দেখি বা বড় করে দেখি। আসলে হ্যাঁ, প্রাথমিক প্রাথমিকের শিক্ষার্থী যারা আছে তাদেরকে পড়ানোর জন্য একজন এইচএসসি ভালো হ্যাঁ। মানের শিক্ষক এইচএসসি পাশ করছে, কিন্তু তিনি যদি তার এইচএসসি পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করে থাকেন, তাহলে ওই প্রাথমিকের স্তরের যে শিক্ষার্থী তার জন্য ওই এইচএসসি পাশ করা একজন শিক্ষার্থী যিনি পরবর্তীতে শিক্ষক হয়েছেন, তিনি কিন্তু আসলে ভালো সার্ভিস দিতে পারেন। এখন দিতে পারে। মূল কথা হলো যে ওই সময়ে, যেই সময়টাতে এই ডিগ্রিধারীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন তারা প্রাথমিক শিক্ষক হওয়ার মতো উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা তার ছিল, বিধায় আপনি তাদেরকে নিয়োগ দিয়েছেন। সুতরাং হুম, তাদের উপরে দোষারোপ করে আপনি এই যে তাদেরকে যে আর্থিকভাবে বঞ্চিত করা এবং শিক্ষক সমাজকে আসলে অধিকার থেকে বঞ্চিত করা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এখানে মনে হয় আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে যোগ্যতার সংজ্ঞা একজন প্রশাসকের যে যোগ্যতা থাকা দরকার সবকিছু ম্যানেজমেন্ট করার আর একটা শিশুকে শিক্ষার জন্য উৎসাহিত করা এই যোগ্যতা কিন্তু প্রশাসকের যে যোগ্যতা ধমক দিয়ে থামিয়ে দেওয়া তাকে ভয় পাইয়ে দেওয়া এই যোগ্যতা আর শিক্ষকের যোগ্যতা কিন্তু এক হওয়ার কথা না না, যে শুধু যে সেটা এটাই নিশ্চয়ই না। যোগ্যতা। যাই হোক, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমরা আপনার আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে যোগ্যতায় কোনো ঘাটতি নাই এবং তাদের যে ১১তম গ্রেড দেওয়ার আজকে যে মানে একটি ঘোষণা হলো এটি তাদের প্রাপ্য ছিল। এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। তো আজকে আরেকটা জি, জি। আন্দোলনের এই আপডেট আছে সেটি হলো যে এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আপনারা জানেন এবং আপনি নিজেও বাড়ি থেকে অনেক দূরে, আমি নিজেও দূরে এবং আমাদের মতো প্রায় লক্ষাধিক শিক্ষক এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত তারা দেশের বিভিন্ন জায়গায় নিজের বাড়ি থেকে অনেক দূরে আছে। তো এদের যে বদলি নিয়ে সরকার একটা নীতিমালা করেছে ২০২১ এর যে এমপিও নীতিমালা, সেখানে তাদের বদলির কথা বলা হয়েছে। তারপরের ইতিহাস আমরা যারা শিক্ষক সবাই জানি। সর্বশেষ তথ্য হলো যে আজকে বদলি বিষয়ক যারা মানে প্রত্যাশী যারা নেতৃবৃন্দ তারা আজকে মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং তাদের সাথে কথা হয়েছে। মন্ত্রণালয় বলেছে যে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই শিক্ষকদের বদলির বিষয়টা সরকার দেখবে। এই যে বদলির যে আন্দোলন এর উৎপত্তিটা কেন দরকার হলো? মানে এই আন্দোলনের জন্য কেন দরকার হলো? এটা তো সরকারের নীতিমালার মধ্যেই আছে যে শিক্ষকদেরকে আমরা বদলির ব্যবস্থা করব। এটার যদি একটু প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরেন। সরকার, আমাদের দেশে আসলে যখন জনগণ রাস্তায় না নামে, জনগণ যখন কোনো কিছু না চায়, ততক্ষণ পর্যন্ত সরকার স্বতঃস্ফূর্তভাবে ওই জনগণের যে কি চাওয়া, জনগণের যে কি দরকার, হ্যাঁ, সেইটা বোঝার মতো ক্ষমতা তাদের নাই, বা এটা তারা উপলব্ধি করতে পারে না। অথবা আচ্ছা। পারলেও তারা এটা ইচ্ছা করেই করে রাখে, যে যাতে করে আমাদের কাছে আসতে হয়, আমাদের কাছে দৌড়াইতে হয়। এইরকম একটা টেন্ডেন্সি ওদের মধ্যে কাজ করে, বা মানসিকভাবে আসলে। তবে আমি সবচেয়ে আমার যেটা বড় করে দেখা হয়, যে আসলে ওদের এই বোধগম্যতাই নাই, যে উনি ওনার জায়গা থেকে ওনার সবকিছু দেখে,
কিন্তু হুম, অন্য মানুষকে একটু নিজের করে দেখা যে ওনার জায়গায় যদি আমি হইতাম, ওই শিক্ষকের জায়গায় যদি আমি হইতাম, তাহলে আমি কি করতাম, আমার কি করণীয় ছিল বা আমি কি প্রত্যাশা করতাম, এইটা উপলব্ধি করতে পারে না। এই যে জনগণের চাওয়া বলেন, শিক্ষকদের চাওয়া বলেন, শিক্ষার্থীদের চাওয়া বলেন, এইটা ওরা ভাবতে পারে না, উপলব্ধি করতে পারে না বলেই আন্দোলন জন্ম নেয়। যেমন এই বদলির যে আন্দোলনটা, বদলির আন্দোলনটা কেন আসলো? কারণ এনটিআরসি নিয়োগ বিধিমালার একটা ধারা স্থগিত করা হয়েছিল, জি, যেটার হ্যাঁ, মাধ্যমে যারা নিবন্ধনধারী এবং ইন্ডেক্সধারী তাদের অন্য জায়গায় আবেদন করার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন হ্যাঁ, এই যে আপনি তাদেরকে ইন্ডেক্সধারীদেরকে আবেদন করার রাস্তাটা আপনি বন্ধ করে দিলেন, সুতরাং আপনার এখন চিন্তা করতে হবে তাহলে ওই শিক্ষক যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শিক্ষকতার জন্য যাচ্ছেন, তাহলে ওনাকে আমি তার জায়গায় নেওয়ার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করব। ১ নম্বর পদক্ষেপ হইতে পারে যে আমি তার জন্য বদলির নিয়ম চালু করব, অথবা ২ নম্বর হইলো আমি যদি তার জন্য বদলির আদেশ জারি না করতে পারি, তাহলে একজন সরকারি চাকরিজীবীর যে সুযোগ সুবিধা আছে, তাকে পরিপূর্ণভাবে আমি সেই সুযোগ সুবিধাটা দেই এবং জি, সরকারি চাকরিজীবীর মতো ৩ বছর করে আমি তাকে এক জায়গায় চাকরি করার সুযোগটা দেই। এখন এই যে ৭ নম্বর ধারাটা, এটা কত পয়েন্ট ৭ যেন, আমার ৭ ধারা এতটুকু হ্যাঁ, মনে আছে এমপিও নীতিমালার। তা এই যে ৭ ধারাটা আপনি স্থগিত করলেন, হোয়াট নেক্সট, এরপরে কি ঘটতে পারে সেটা আপনার ই- মাথায় আসলো না যে কল্পনায় এরপরে নাই, আমার কি মাথায় করতে নাই। হবে, কল্পনা নেই। সেটা আপনাকে একজন শিক্ষক আন্দোলনের মাধ্যমে মনে করিয়ে দিচ্ছে যে আপনার এখন এইটা করতে হবে। এই হইলো আমাদের সরকারের নীতি। সরকারের নীতির কারণেই আসলে আন্দোলনটা জন্ম নেয়। এবার আসেন মানে যে এটা কি শুধু সরকারকে, সরকারি নীতি নাকি সরকারের ভুল নীতি? এটা যে সরকারের ভুল নীতি যে ওইটা, তার আচ্ছা, মানে কি এই যে আমলারা এটা আসলে সঠিকভাবে চিন্তা করতে পারে না হোয়াট নেক্সট, এই হোয়াট নেক্সট তারা চিন্তা করতে পারে না। তারা চিন্তা করতে কি পারে সেটা আমরা বুঝি। এখন কথা হলো যে এই যে আপনি আন্দোলন সংগ্রামের পরে এবার আসলেন যে আপনি আসলে বদলির একটা আদেশ জারি করলেন বা বদলির হ্যাঁ, নীতিমালা আপনি জারি করলেন। এবার জারি বদলি করছে। নীতিমালা জারি করার পরে আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন। ২ দিন মিটিং করেন টেলিটকের সাথে, ২ দিন করেন বুয়েটের সাথে, আবার অন্য একটা এর সাথে। আপনি সরকারের এমন একটা প্রতিষ্ঠান যে আপনার সাথে একটা গ্রুপ নিয়ে কাজ করলো, কি বলে বদলির সফটওয়্যার নিয়ে কাজ করলো। যখন পুরোপুরি তৈরি হয়ে গেল, তখন আপনারা বলতেছে তখন এটার অ্যাক্সেস থাকবে উম, আমাদের কাছে, আপনাদের কাছে থাকবে না। হ্যাঁ, তাহলে আপনি মানে কি কার চুক্তি মালিকানা, করলেন? তাহলে হ্যাঁ, আপনি মানে চুক্তিটা মালিকানা কি কার হবে করলেন? এটা নিয়ে কোনো আলাপই হয় নাই। হ্যাঁ, তাহলে তাহলে আপনি সফটওয়্যার তৈরি করতে দিলেন। আপনি কি একটা মালিকানা কার থাকবে এটা আপনি আগেভাগে তার সাথে চুক্তিতে থাকবেন না? যে আমার কত অংশ মালিকানা থাকবে, আপনার কতটুকু, আমি কতটুকু অ্যাক্সেস পাবো, আপনি কতটুকু পাবেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে সরকার একটা আ সে- কোম্পানির দ্বারা হ্যাঁ, মনে করেন যে সফটওয়্যার তৈরি করছে। সফটওয়্যার তৈরি করার কাজ শেষ, টাকা দিয়ে দিছে। তারপরে এসে বলতেছে যে এটার মালিকানা কার থাকবে। তাহলে সরকার কোন শহীদুল স্যার, পর্যায়ে আছে? এই যে আজকে যেহেতু আমরা জনগণের ভোগান্তি অপশনে রাখছি, এই জনসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে গত বছর যখন এই বদলি নিয়ে আন্দোলন হয়, ডিসেম্বর মাসে সরকার সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আপনাদের বদলি আমরা দিব, একটা নীতিমালা হইলো এবং তখন বলা হইলো যে আগামী বছর অক্টোবরের ১ তারিখ থেকে আপনাদের বদলির কার্যক্রম গ্রহণ করা হবে। একটা সিদ্ধান্ত নিল ডিসেম্বর মাসে সেপ্টেম্বর দুই থেকে হাজার শুরু হবে, চব্বিশ সালে। অক্টোবরে ই হবে। হ্যাঁ। হ্যাঁ, এই ২০২৪ সালের ডিসেম্বরে আন্দোলন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে সিদ্ধান্ত নিল যে ২০২৫ সালের সেপ্টেম্বরে কার্যক্রম শুরু হবে, অক্টোবরে এটার কার্যক্রম মানে শুরু হবে। ১ বছর পরে মানে ফেলে দিয়া যে ১ বছর পরের থেকে আপনাদের শুরু হবে। অসহায় শিক্ষকরা কিন্তু সেটাও মেনে নিল। যদিও সে বিষয়টা ছিল সম্পূর্ণ অযৌক্তিক। উচিত ছিল যে ওই বছরের মধ্যে বা বছরের শুরুতেই পদক্ষেপ নেওয়া। এখন অক্টোবর চলে গেল, নভেম্বর চলে যাচ্ছে। এখন তারা যেটা আপনি বললেন যে সফটওয়্যার কোম্পানির সাথে কথা হয়েছে। এখন এটা কার মালিকানা থাকবে এটা নিয়ে মানে এখন এই আবার নতুন করে শিক্ষকদের না, সাথে সেটা সে পর্ব শেষ। সে পর্ব শেষ। এখন কারে দিয়ে তৈরি করাবে? এখন আবার এই নতুন আয়োজন হচ্ছে যে আসলে সফটওয়্যার কে তৈরি করবে? এই হলো মানে অবস্থা আরকি। জনসাধারণ শুধু দেখে আন্দোলন, কিন্তু আন্দোলনের যে প্রেক্ষাপট মানে কি পরিমাণ মানে এখন এখন নিগৃহীত আপনি এখন হওয়ার আপনি পরে হয়। বুঝেন, এখন আপনি বুঝেন যে সরকারের এই শিক্ষকরা এই যে একটা বছর ধরে অপেক্ষা করলো যে এর হ্যাঁ, পরবর্তীতে আমাদের বদলি কার্যক্রম শুরু হবে। আর এই মুহূর্তে এসে আপনি বলতেছেন যে সফটওয়্যার এখনো তৈরি হয়নি।
তাহলে এখন হ্যাঁ, এখন আবার সফটওয়্যার তৈরি করানোর জন্য শিক্ষকরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কারণ আন্দোলন যদি না করে তাহলে তো আপনার কানে পানি যায় না। আপনার সফটওয়্যার কানে পানি ঠিক হবে যাওয়ার না। জন্যই এখন আবার শিক্ষকদের আন্দোলন করতে হয়। তাহলে শিক্ষক আন্দোলন করতে বাধ্য। শিক্ষকের এত খাইয়ে দেওয়ার কাজ নাই যে শিক্ষক এই একটু ছোটখাটো বিষয় নিয়ে যে রাস্তায় আন্দোলন করবে। তার মানে কি, শিক্ষক আন্দোলন না করলে আপনি নড়েন না, আপনি চড়েন না, আপনাকে নড়ানো চড়ানোর জন্যই আসলে শিক্ষকদের আন্দোলন করতে হয়। এটা সরকারের নীতির কারণে, আচ্ছা, ভুল যাই হোক, নীতির কারণেই এই আসলে গেল আমাদের এই আমাদের, আন্দোলন। হ্যাঁ, স্যার, এই গেল আমাদের বদলি বিষয়ক আন্দোলন। আরো একটা আন্দোলন বর্তমানে ঢাকায় শিক্ষকদের চলমান আছে। এটা শিক্ষকদের না, বরং মানে শিক্ষকতায় আসতে চায় 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা, তারা এখন আন্দোলন করতেছে যে তাদেরকেও চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হোক। তা আপনি জানেন যে হঠাৎ করেই 1 বছর হয়ে গেছে, দুটো গণবিজ্ঞপ্তির আগে কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়া সরকার সিদ্ধান্ত নিল যে 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছে তারা আর শিক্ষকতার জন্য আবেদন করতে পারবে না। তো তারা এখন উল্টো দাবি করতেছে যে এনটিআরসি এর মাধ্যমে যে সকল শিক্ষক এই জাল সনদ লাভ করছে এবং তারা চাকরিতে ঢুকছে, এনটিআরসি এর যোগ সাজসেই সেগুলো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে চাকরি থেকে বের করা হোক, তাহলেই তো শূন্যপদ তৈরি হবে, সেখানে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে নিবন্ধনের মেয়াদ হঠাৎ করেই বাতিল করে দেওয়া। আসলে নিবন্ধনের তো আসলে অনেকগুলো স্টেজ। 1 থেকে 5তম একরকম, এরপরে হ্যাঁ, আবার 6 থেকে আবার 12তম পর্যন্ত আরেক নিয়ম, 13তমতে গিয়ে আবার স্পেশাল একটা নিয়ম, 14 থেকে স্পেশাল, হ্যাঁ, আবার 19তম, আবার 18তম আবার অন্য নিয়ম। এই যে আবার বিভিন্ন 19তম নতুন নিয়মের নিয়ম ঘেরে আসতেছে। 19তম আবার 19তম নতুন নতুন নিয়মে নিয়ম আসতেছে। লিখিত হবে না, শুধু প্রিলিয়ার হলে ভাইবা। আচ্ছা, তবে আমার যেটা মনে হয় যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছিল, আমি নিজেও এর মধ্যে একজন। আমার হ্যাঁ, নিবন্ধন ছিল 9ম। তখন আমার 12তম। এই আচ্ছা, তখন এই নিবন্ধন দিয়ে আপনাকে চাকরি দিবে এমন কোনো নিশ্চয়তা ছিল না। নিশ্চয়তা দেওয়া হয়নি। আপনাকে শূন্য পদের না, বিপরীতেও পরীক্ষা নেওয়া হয়নি, নিয়োগ পরীক্ষা নেওয়া না। হয়নি। বরং যেটা নেওয়া হয়েছিল সেটা হলো যে আহ, আপনি একটা স্কুল অ্যান্ড কলেজ অথবা স্কুলে কলেজে ইত্যাদি মাদ্রাসায় আপনি যে আবেদন করার সুযোগটা পাবেন, সেখানে আপনি যদি এনটিআরসি এর নিবন্ধনধারী হন, অর্থাৎ আপনি হুম, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি ওই আবেদন করতে পরীক্ষায় পারবেন। অংশগ্রহণের জন্য হুম, অংশগ্রহণের জন্য আপনি যোগ্য বিবেচিত হবেন। এরপরে আবার ওই যে ইন্টারনাল একটা পরীক্ষা হবে, যেখানে একটা কমিটি থাকবে, এই প্রতিনিধি থাকবে বোর্ডের, বিশ্ববিদ্যালয়ের, সেখানে আপনাকে নতুন একটা পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে হলো আপনাকে নিয়োগ পেতে হবে। যদি আপনি সেখানে উত্তীর্ণ হন চূড়ান্তভাবে, তখন আপনি নিয়োগ পাবেন। তার মানে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা কোনোভাবেই তাদের ওই নিবন্ধন সার্টিফিকেটের কারণে নিয়োগ পাওয়ার প্রত্যাশা করতে পারে না। এটা হুম। কোনোভাবেই তাদের যৌক্তিক দাবি না। এবার আসেন যে তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া। এখন 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছেন তাদেরকে বা সবাইকেই এখন 35 বছরের মধ্যে একটা লিমিটেশন দেওয়া হয়েছে যে 35 বছরের হ্যাঁ, উপরে যারা আছে অথবা যাদের সনদের মেয়াদ 3 বছর অতিক্রম করেছে তারা আবেদন করতে পারবে না। এটা অত্যন্ত যৌক্তিক। কারণ কি? কারণ হলো যে আহ, যাদের বয়স বেশি হয়ে গেছে, এখন যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির যে বয়স সেটা হলো 60 বছর। তাহলে 60 বছর এখন 35 বছরে যদি কেউ যোগদান করে তাহলে তিনি 25 বছর চাকরি করতে পারবেন। এই 25 বছর চাকরি যদি তিনি করতে পারেন তাহলে এমপিওর যে কল্যাণ তহবিল অর্থাৎ পিএফ গ্র্যাচুইটির, পূর্ণ পিএফ গ্র্যাচুইটির আওতায় তিনি আসবেন। এখন যদি 35 বছরের পরে একজন চাকরিতে যোগদান করেন তাহলে কিন্তু তিনি পূর্ণ চাকরিকাল সম্পূর্ণ করতে পারবেন না, ঠিক না? অর্থাৎ তার 35 বছর উপরে যোগদান করলে তার কিন্তু 25 বছর চাকরিকাল পূর্ণ হয় না। তো সেখানে এই বিধির কারণেও হয়তো এই 35 বছরের যে সীমা এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর একটি ব্যাপার হলো যে 35 বছর যদি সীমাটা নির্ধারণ করে না দিত তাহলে 1 থেকে 12তম আজীবন খালি আবেদন করতে থাকতো। এখন আসলে যারা 1 থেকে 12তম নিয়োগ পাওয়ার যোগ্য
যাদের ভালো নম্বর ছিল তারা কিন্তু অলরেডি কয়েকটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পেয়ে গেছে, হুম। এবং যারা নিয়োগ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পায় নাই, অনেকেই আছে যারা কমিটির নিয়োগের মাধ্যমে নিয়োগ পেয়ে গেছে। তো এখন 1 থেকে 12তম নিবন্ধন এত পরিমাণে তারা পাশ করেছিল যে এখন যদি এই সংখ্যাটাকে বারবার এই সুযোগটা দেওয়া হয়, তাহলে নতুন করে যে একটা সিস্টেম দাঁড় করাবে, যেটা আমরা বলছিলাম যে সরকার, আমরা আমরা শিক্ষকরা কেন আন্দোলন করি, সরকার তো এক্সপেরিমেন্ট করতেছে, এক এক সময় এক হ্যাঁ, একটা হ্যাঁ। নিয়ম চালু করে এক্সপেরিমেন্ট করে সুন্দর একটা স্ট্রাকচার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাঁড় করাতে চাচ্ছে। তো এখন এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারীদের যদি আবার আবেদন করার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু ওই যে নতুন করে একটা সুন্দর একটা কাঠামো দাঁড় করিয়ে শিক্ষকদের নিয়োগ দেওয়া, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সুতরাং সরকারকে বাধ্য হয়েই একটা পর্যায়ে গিয়ে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটা শিক্ষকদের, যারা শিক্ষক হননি, অর্থাৎ 1 থেকে 12তম নিবন্ধন আছে কিন্তু শিক্ষক হননি, তাদের বিরুদ্ধে গেলেও বৃহত্তর স্বার্থে এটি স্বার্থে, সরকারের হ্যাঁ। পক্ষ থেকে ইতিবাচক একটা দিক। আপনি দারুণ একটা কথা বলেছেন যে এনটিআরসি এর মাধ্যমে ভোগান্তি হয় নাই এমন কোন প্রার্থী মানে নিবন্ধন পরীক্ষা দিছে বা পাশ করছে হয় না এরকম নাই। তারপরেও খুশি সংবাদ হলো যে অনেক ভোগান্তির পরেও 19তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা হবে, এখানে কিন্তু এমনটা বলা হচ্ছে যে এই নিবন্ধন পরীক্ষাটা হবে অনেকটা বিসিএস এর আদলে, যে এই নিবন্ধন পাশ করার পরে আরেকটা গণবিজ্ঞপ্তি হবে, তারপরে আবেদন করবে, শূন্য এরকম হবে পদের না। বিপরীতে, শূন্য শূন্য পদের পদের বিপরীতে বিপরীতে সরাসরি যারা সরাসরি ভাইবা নিয়োগ। দিবে কিছু সংখ্যক ওয়েটিং এ রাখবে এবং সরাসরি মানে নিয়োগের জন্য তাদেরকে সুপারিশ করা হবে। তো আমরা আশা করি যে আমরা ভোগান্তিতে পড়লেও বা চাকরিও তো পেয়েছি এনটিআরসি এর মাধ্যমে, নিবন্ধনের মাধ্যমে। তো আমরা তাহলে সিনিয়র যারা আছে 1 থেকে 12তম নিবন্ধনে যারা এখনো হয় নাই, তাদের আমরা বলতে পারি যে আসলেও নতুনদের সুযোগ দেওয়ার জন্য এবং নতুন এবং সুন্দর একটি কাঠামো তৈরির জন্য সরকার এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে সফল সাধুবাদ সফলতার জন্য জানাতে পারি। তাদেরকে আমরা সাধুবাদ জানাতে পারি যে আসলে তারা একটা স্ট্রাকচারে নিয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো ধন্যবাদ। আমাদের এই অসঙ্গতিগুলো আমাদের কথা বলা শেষ। আমরা যেহেতু আন্দোলনের কথা বলতেছিলাম, কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে একটি আন্দোলন মোটামুটি শেষ হয়েছে, সেটা হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন। তো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের মানে প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চাদের পড়ানো হয় এরকম 5ম শ্রেণী পর্যন্ত। তো সরকার তাদেরকে নামে মাত্র 500 বা 1000 টাকা এরকম তাদেরকে দিত। বিগত 15-20 বছর 30 বছরেও কোনোদিন তাদের নিয়ে কেউ মাথা ঘামায় নাই যে একদিকে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রছাত্রীদের সরকারি সব সুযোগ সুবিধা দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, শিক্ষকদের ভালো বেতন, এখন তো 11তম গ্রেড পর্যন্ত চলে আসলো। ওদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ওই 500 1000 বা 2000 টাকা, তারা 3000 টাকা বেতন তারা এরকম পেত। তো তাদের আন্দোলন করতে হলো এবং সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে, সরকার বলেছে যে এরকম অনুদান প্রাপ্ত 1800-র উপরে, মানে 1800-র উপরে প্রতিষ্ঠানকে এমপি ভুক্তির আওতায়, মানে সরকার যে বেতন অন্যদেরকে যে কাঠামোতে দেয় সেই কাঠামোর ইয়েতে তারা আনছেন। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এত বছর পরে হলেও সরকার একটি শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে। এই যে আন্দোলন যে করতে হলো, তাহলে দেখেন যে কতগুলো বছর তাদেরকে এই ভোগান্তির পরে কিন্তু তারা বাধ্য হয়ে যখন দেখলো যে এই সরকার তাদের কাছে কথা বলা যায়, তখন কিন্তু তারা এই আন্দোলনের মাঠে আসলো। এখনো কিন্তু অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে, তাদের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয় নাই, কারণ তারা তো আসলে সরকারের তালিকায় এখনো ওইভাবে আসে নাই। এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো বিষয় বলার থাকে। ধন্যবাদ। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাটা পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যে সরকার শিক্ষা খাতকে প্রায়োরিটি দিতে পারে নাই। হওয়া হুম। উচিত ছিল স্বাধীনতার পর থেকেই সরকারের একটা আসলে জরিপ করা উচিত ছিল যে আমার টোটাল শিক্ষার্থী, প্রাইমারি থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল পর্যন্ত কত দূরত্বে কত শিক্ষার্থী আছে, ওই শিক্ষার্থীর অনুপাতে আমার কোথায় কোথায় মাদ্রাসা দরকার, কোথায় কোথায় প্রাথমিক এই স্কুল দরকার,
কোথায় হাই স্কুল দরকার, কোথায় কলেজ দরকার, কোথায় বিশ্ববিদ্যালয় দরকার। এই যে ভৌগোলিক দূরত্ব এবং ওই দূরত্বের অনুপাতে জনসংখ্যা এবং ওখানে যে শিক্ষার্থীর সম্ভাব্য শিক্ষার্থীর সংখ্যা, এটা জরিপ যদি করা যেত এবং যদি এটাকে এইভাবে করা হতো যে আগামী 10 বছর পরে এখানে জনসংখ্যা কত বৃদ্ধি পাইতে পারে বা 20 বছর পরে কত বৃদ্ধি পাইতে পারে, সেটার আলোকে এখানে ভবিষ্যতে কতটি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, যদি সরকার এরকম একটি জরিপ করে তারপরে নিজস্ব ব্যবস্থাপনায় যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতো, তাহলে কিন্তু আর এত সমস্যা হইতো না। সমস্যাটা হয়েছে কি, যে এই যে আমাদের ভৌগোলিক দূরত্ব আহ, অনুপাতে ভৌগোলিক যে পরিমাণ দূরত্ব আছে, সেই আলোকে আমাদের আসলে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। না থাকার কারণে সমাজের যারা শিক্ষানুরাগী আছেন, তারা হুম, করলো কি, তাদের নিজেদের জায়গা জমি দিয়ে তাদের পকেটের টাকা খরচ করে একটা টিন শেড ঘর তৈরি করে তারপরে শিক্ষার আলোটা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছেন। যখন তারা এই কাজটা করলো, তখন তারা পড়লো আর এক বিপদে। বিপদটা কেমন, যে তুমি শিক্ষা প্রতিষ্ঠান করছো, এখন বেতনটাও তুমি দাও। মানে হ্যাঁ, উনি, অথচ কাজটা কিন্তু ওনার না, কাজটা ছিল সরকারের। যে সরকার তার নাগরিকদের, সংবিধানে লেখা আছে না যে শিক্ষা হ্যাঁ, মৌলিক অধিকার, সেই মৌলিক মৌলিক অধিকার নিশ্চিত করা। সেই মৌলিক অধিকারের দিকে আপনি না তাকাইয়া আপনি এত ডেভেলপের কি দরকার ছিল? মানে অন্য সব দিকে তার মনোযোগ, কিন্তু এই শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করার তার কোনো ইচ্ছা ওইরকম ছিল না। যদি না, থাকতো, তাহলে শুরু থেকে আমরা কিন্তু দেখেন, সরকার আসলে শিক্ষার ক্ষেত্রে কি নীতি গ্রহণ করে, বলে যে শিক্ষা নীতি প্রণয়ন করবে। শিক্ষা নীতি প্রণয়ন করে, সেখানে শিক্ষার কারিকুলাম কি হবে, ঠিক না? এরপরে হুম, এই আরো যা কিছু আছে সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো হিসেবে গড়ে তোলা, তারপরে সেটার পরিচালনা পদ্ধতি এবং কোথায় কি করবে, এগুলো নিয়ে আসলে সরকার ওরকমই নাই। যে কারণে ওই যে ব্যক্তিগত ভাবে যখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো, তখন তো ওনার উপরেই দায়িত্ব চলে আসলো যে আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান করছি, এখন এদেরকে বেতন দিয়ে আমার রাখতে হবে। এরপরে হ্যাঁ বলেন। এই যে সমাজের যে শিক্ষানুরাগীদের নিজেদের জমি জায়গা টাকা পয়সা দিয়ে শিক্ষা ব্যবস্থা করা, এটা মূলত ব্রিটিশদের থেকে চালু করা। তারা চায় নাই যে এই দেশে শিক্ষার পিছনে, মানে এই বাঙালি যারা অবাধ্য জাতি, ইংরেজদের অবাধ্য, তাদেরকে শিক্ষিত করতে গিয়ে সরকার রাজস্ব থেকে টাকা পয়সা দিবে। কিছু কিছু প্রতিষ্ঠান জেলা শহর বা বিভাগীয় শহরে এরকম কিছু প্রতিষ্ঠান তখন সরকারি ছিল। আর বাকিদেরকে বলা হলো যে তোমরা নিজেদের মতো করে জায়গা জমি দিয়ে তোমরা প্রতিষ্ঠান করো। মূলত এটা একটা দায়বদ্ধতা, এই মানে তুলে দেওয়া হলো এদের উপরে। আচ্ছা, এখন এই যে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ আমরা যেটা বলি, এটাও তো আসছে ওখান থেকেই। যখন ওখান কিছু থেকে লোক দেখলো আসছে। যে কিরে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে স্টুডেন্ট পাওয়া যায়, শিক্ষকদের বেতন দিয়ে খাটানো যায়, তখন এই টাকাওয়ালা লোক, যেমন কিছু মহৎ লোক আছে যারা হ্যাঁ, একেবারে বিনা স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিয়েছেন। আবার এর মধ্যে কিছু লোভী মানুষও চলে আসছে, যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তারপরে একটা হুম, হুম। বাণিজ্যিকীকরণের দিকে চলে গেছেন। এখন আমার কথা হলো যে ব্রিটিশ আমলে যদি ওটা শুরু হয়েও থাকে, তাহলে স্বাধীনতার কত বছর এখন? 54 বছর। 54 বছর। এই 54 বছরে আমরা এখনো কেন এরকম একটা উদ্যোগ নিতে পারলাম না? যদি আমরা ওটা উদ্যোগ নিতে পারতাম, তাহলে প্রথম কাজ ছিল যে ঠিক আছে, সরকারের পক্ষ থেকে একটা অন্তত এরকম ঘোষণা আসা উচিত ছিল যে পূর্বে যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন কর্মে, সেই শিক্ষকদেরকে তারা যেভাবেই নিয়োগ পাক, প্রতিষ্ঠান যেভাবেই প্রতিষ্ঠিত হোক, যেহেতু তারা সমাজে আলো ছড়াচ্ছেন, সুতরাং ওই হ্যাঁ, প্রতিষ্ঠানগুলোকে সরকারের নীতিমালায় নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বেতন ভাতা দেওয়া এবং ওই শিক্ষার্থীদেরকেও সরকারের সুযোগ সুবিধাটা দেওয়া। সেটা প্রাইমারিতে যেভাবে দেয়, ইবতেদায়িতে সেভাবে, সরকারি হাই স্কুলে যেভাবে দেয়, এমপিওভুক্ত স্কুল কলেজও সেভাবে দিবে। এটা যদি করা যেত, এরপরে সরকার যেটা করতে পারতো, যে যেই জায়গায় প্রতিষ্ঠান একের অধিক আছে, যেমন এমন হতে পারে যে একই জায়গায় একটি প্রাইমারিও আছে, একটি ইবতেদায়ী মাদ্রাসাও আছে, আবার পাশাপাশি একটা মাদ্রাসাও আছে, একটা স্কুলও আছে। এখন যদি দেখা যায় যে সেখানে একটার কারণে আর একটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাকে মার্জ করে ফেলতে পারে। অথবা দুইটা হ্যাঁ, সমান তালে চলতেছে, দুটোতেই স্টুডেন্ট সংখ্যা আছে, কাম্য শিক্ষার্থী সংখ্যা আছে, তাহলে সেই দুইটাকে দুইভাবে চলার সুযোগ করে দেওয়া। এতে হবে কি,
যারা মাদ্রাসায় পড়তে চায় তারা মাদ্রাসায় পড়বে, যারা স্কুলে পড়তে চায় তারা স্কুলে পড়বে। এখনো সরকার এটা বাস্তবায়ন করতে পারে যে কোথায় আমার প্রতিষ্ঠান অতিরিক্ত আছে সেটাকে আমি মার্জ করে ফেলবো, ওই শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে অন্যত্র নিয়ে যাব এবং ওটাকে ভ্যানিশ করে দেব। আর যদি ওইটা সরকারি কোষাগারে জমি নিতে চায় সেটাও নিয়ে নিতে পারে। আর যেখানে প্রতিষ্ঠান নাই সেখানে আমি নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান গড়বো। এইটার জন্য আমার সমাজের শিক্ষানুরাগী যারা আছেন বা আর্থিকভাবে সমৃদ্ধ যারা আছেন তাদেরকে যদি আমি সহযোগিতা নিতে পারি আমি নিব। কিন্তু সরকারের একটা ইসের মধ্যে থাকতে হবে, সরকারের নিজস্ব নীতিমালা এটা আসতে হবে, সরকারের নিজস্ব ব্যবস্থাপনা আসতে হবে। এটা না থাকার কারণেই দেখবেন যে আগামী 10 বছর পরে আরো বহুত প্রতিষ্ঠান আবার নতুন করে প্রতিষ্ঠিত হবে, সেখানে আবার কিছু টিচার যোগদান করবে এবং ওই শিক্ষকরা আবার কিছুদিন পরে নন এমপিও আন্দোলন শিক্ষা করবে। প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আন্দোলন করবে। এমপিও ভুক্তি আন্দোলনের করার পরে তারপরে আবার তারা বলবে যে আমাদেরকে এবার সরকারিকরণ করো, আবার হুম। জাতীয়করণের আন্দোলন হবে। বুঝতে পারছেন? তার মানে গোড়ায় হাত দিতে হবে, গোড়ায় হাতটা দিতে হবে আপনি যে কিন্তু কোথায় আমার এই প্রতিষ্ঠান যে দরকার সেখানে আমি দারুণ, প্রতিষ্ঠান করব। আপনি দারুণ একটা কথা বলছেন যে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলার মধ্যে নাই, সরকারের নিয়ন্ত্রণেও নাই। আবার আরেকটা পয়েন্ট আছে যে আমরা যেমন এই যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর কথা বললাম, যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ে, আবার আমাদের দেশে যে কওমি মাদ্রাসাগুলো আছে সেখানেও কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা পড়াশোনা করে। তারাও কিন্তু এই দেশের নাগরিক এবং তাদের মৌলিক অধিকার তারা শিক্ষার অধিকারটা পাওয়া। অথচ দেখেন এই বিশাল জনগোষ্ঠীকে, মানে তাদের মিনিমাম যে ন্যূনতম মৌলিক অধিকার পূরণে সরকারের কোনো নীতিমালাও নাই, মাথা ব্যথা নেই। কোনো কোনো মাথা ব্যথাই নেই। তাহলে এই মাথা লোকগুলো ব্যথাই তো নেই। তারা হোক মাদ্রাসা শিক্ষিত, তাদের নিয়ে সরকারের, মানে যেহেতু তারা এখনো এমপি কওমি মাদ্রাসার যারা শিক্ষক তারা সরকারের অনুদানগুলো চায়ও না, এখনো চায় না। কিন্তু সরকারের তাদেরকে যে, তারাও যে এই দেশের নাগরিক তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা প্রয়োজন, এটা কিন্তু এই সরকারের, মানে কোন সরকারের, স্বাধীনতা পরবর্তী সরকারের বাংলাদেশের কারো কিন্তু কোনো মাথার মধ্যে নাই। তো এটাকে আমরা এখন মনে এই করি যে এটা দেশের আসলে সরকারের সঠিক নীতি না। এখন এখন এই দেশের সরকারের টনক নড়বে কখন জানেন? শিক্ষকরা কখ- আন্দোলনে যদি নামে তাহলে তো এটা শিক্ষকদের দোষ। শিক্ষকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য হ্যাঁ, আন্দোলন হ্যাঁ, করে। তবে আন্দোলনটা হওয়া উচিত শিক্ষার্থীদের, একেবারে প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পর্যন্ত, যে তাদের আন্দোলনটা কি, যে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, নিশ্চিত সবার করা, জন্য ভেরি গুড। সমান সুযোগটা নিশ্চিত করতে হবে। প্রাইমারি শিক্ষার্থী যা পাবে কওমি শিক্ষার্থীও তা পাবে। অর্থাৎ হ্যাঁ, আমরা কেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে আমরা পড়বো? সরকার আমার হ্যাঁ। শিক্ষার যে অধিকারটা সেটা যদি নিশ্চিত করে, দেখবেন আর কোনো ধরনের বৈষম্য থাকতেছে না, আন্দোলন সংগ্রামও করতে হবে না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সরকার যদি আজকে সরকার যদি আজকে এরকম একটা সিদ্ধান্ত নেয় যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে উপজেলা থেকে রিপোর্ট আসবে যে কোন জায়গায় প্রতিষ্ঠান বেশি আছে কোন জায়গায় কম আছে, এই রিপোর্ট নেও, নিয়ে যেখানে প্রতিষ্ঠান করা দরকার সেখানে করো, যেখানে বেশি আছে সেটাকে ভেনিশ করে দিয়ে অন্য প্রতিষ্ঠানের হ্যাঁ, সাথে মার্জ করো। মার্চ করে দেখবেন দাও, হ্যাঁ। আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষা নিয়ে আর নতুন করে কোনো ধরনের সংকট তৈরি হবে না। আর এটা যদি না করা যায় তাহলে ওই যে যুগের পর যুগ আপনার বাড়ির পাশে এখন স্কুল আছে, আর একজন আবার ধনাঢ্য ব্যক্তি এসে আর একটা প্রাইমারি করবে, আর আরেকটা তারপরে সেটা করবে, হ্যাঁ। কিছুদিন পরে হবে রেজিস্টার প্রাইমারি, তারপরে সেটা আবার জাতীয়করণের আন্দোলন। এই আন্দোলন চলতেই থাকবে যদি সরকার তবে সবকিছুর তবে মূলে সরকারকে একটু, এই জায়গায় হ্যাঁ, হাত না দেয়। তবে একটা জায়গায় সরকারকে ধন্যবাদ দেওয়া যায় যে এই কিন্ডার গার্ডেন গুলো আমাদের দেশে যেভাবে ব্যাঙের ছাতার মতো আছে, 2024 সালে এই কেজি স্কুলগুলো নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে। আমি সেটা দেখলাম যে এই এগুলো আগে যে এরকম কোনো অভিভাবক ছাড়া কোনো, মানে নিয়ন্ত্রণের বাহিরে ছিল, এখন মোটামুটি প্রাথমিক বিদ্যালয়গুলো তো সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সরকার নিয়ন্ত্রণের আওতায় নেওয়ার জন্য পাঠদানের অনুমতি দিতে গিয়ে প্রায় 30টি শর্তাবলী তাদেরকে দিয়েছে। এই শর্তাবলী পূরণ করলেই তারা পাঠদানের অনুমতি পায় বা পাবে। এটা মোটামুটি ভালো একটা পদক্ষেপ যদি সরকার এটা দৃঢ়ভাবে নিতে পারে। তাই হোক, আমরা অনেক সময় নিতেছি, আমরা আর বেশি সময় নিব না, আপনি অনেক ব্যস্ত মানুষ। সরকার কয়েক বছর আগে একটি ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হলো যে সারা দেশে উপজেলা পর্যায়ে একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা। এটা আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারি না, কারণ ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের
বেতন কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কতদিন পরে আসবে, এই বিষয়ে আমার মনে হয় সরকার এখনো সঠিক নীতিমালায় আসেন নাই। যার কারণে আমরা দেখলাম কয়েকদিন আগে এই প্রতিবন্ধী স্কুলগুলোর শিক্ষকরাও মানে বেতনের দাবিতে বা এমপি ভুক্তির দাবিতে তারা আন্দোলন করেছে। এই বিষয়ে আমাদের জনসাধারণ বা দর্শকদেরকে কি বলবেন যে একটা সরকার নীতিমালা করেছে বলেই তো সেখানে প্রতিষ্ঠান হলো, তাহলে তারা কিভাবে বেতন পাইতে পারে? তার কোনো সান্ত্বনা বা কোনো একটা নীতিমালা সরকারের কাছে নাই, যার কারণে শিক্ষকদেরকে আবার আন্দোলন করতে হচ্ছে। ওই ঘুরে ফিরে আসলে ওই এক জায়গায় হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, যেতে হবে, মূলত একই কথা যে আসে। তাহলে আমরা একই আলোচনা কথা। একদম সামারাইজ করি। তাহলে আরো যদি আপনাকে হ্যাঁ, সংক্ষেপে সহজ করে দেই, যেমন এই যে প্রতিবন্ধী স্কুলের কথা বললাম, আমরা দেখছি যে সরকারি কলেজের মানে যারা বিসিএস শিক্ষা ক্যাডারের যারা, তারা কিছুদিন আগে ভদ্রভাবে একটা আন্দোলন করছেন। সেটা হলো যে কর্মবিরতির মতো। তারা তো আর রাজপথে থালা হাতে নিতে পারেন না। তারা একজন সম্মানিত শিক্ষক। তাদের যে শ্রেণীর অভিযোগগুলো কর্মকর্তা। আমরা শুনলাম, হ্যাঁ, তাদের যে অভিযোগগুলো শুনলাম যে সাধারণত চাকরিতে, সরকারি চাকরিতে মানে বিসিএস ক্যাডার লেভেলে যে ৬ বছর অন্তরেই তারা একটা ভালো প্রমোশনে যান, একটা গ্রেডে চলে যান। তো শিক্ষকদের ক্ষেত্রে হলো যতটুকু আমি জানি যে ৮ বছর হলে সহকারী অধ্যাপক হওয়া যায়। কিন্তু তাদের যে অভিযোগগুলো হলো যে সেখানে ১০ বছর, ১২ বছর, ১৫ বছর হয়ে যাচ্ছে তাদের প্রমোশন, যে গতানুগতিক যে ধারাবাহিকভাবে প্রমোশন সেটা হচ্ছে না। এবং সেটাও নাকি আবার কিছু শর্ত সাপেক্ষে সহকারী অধ্যাপক হতে পারে। যে কত পার্সেন্ট বা এই ধরনের পরীক্ষার বিষয়ে তাদের একটা আন্দোলন হলো। সরকারের এই বিষয়ে কোনো মাথা ব্যথা আছে কিনা জানি না। আরেকটা বিষয় দেখেন খুবই নির্মম। সেটা হলো যে বেসরকারি যে কলেজগুলো আছে, এটা তো আপনি ভালো জানার কথা। সেখানে অনার্স চালু আছে বহু বছর আগে থেকেই। এটা আমরা দেখে আসতেছি প্রায় আরো ৮-১০ বছর আগে থেকেই। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন বেসরকারি কলেজগুলোতেও শিক্ষার্থীরা অনার্স বিভিন্ন বিষয়ে করতে পারবে। অথচ আমি এখনো জানি না যে অনার্সের শিক্ষকদের বেতনগুলো কোথা থেকে আসে। একটা ব্যবস্থা করে দিছে ধন্যবাদ। এটা যে এটা তোমরা ওখান না, থেকে পড়ো। এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একবারে বলেন কিছু। না, যে অনার্সে সরকারের নীতিগুলা কি সর্বশেষ ঠিক না ভুল? সর্বশেষ যেটা বলছেন এটা হ্যাঁ, আহ, এই গত কয়েকদিন আগে, এই চলতি সপ্তাহে, হ্যাঁ, তার আগের হ্যাঁ, সপ্তাহে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে যে সমস্ত প্রতিষ্ঠানে হ্যাঁ, অনার্স আছে, অনার্সের হ্যাঁ, বিপরীতে, প্রতি সাবজেক্টের বিপরীতে সরকার ৫ জন করে শিক্ষক নিয়োগ দিবে এবং ওই ৫ জন শিক্ষকের বেতন ওই যে এমপিও ভুক্তি তারা পাবে, এবং তারা এমপিও ভুক্তি হওয়ার পরে সরকার থেকেই বেতনটা পাবেন। আর যেখানে মাস্টার্স আছে সেখানে মাস্টার্সের জন্য অতিরিক্ত আরো আরো ২ ২ জন, জন। মানে মোট, হ্যাঁ, ২ জন। এই অনার্স মাস্টার্সের জন্য ৭ জন শিক্ষক তারা পাবেন এবং তারা এমপিও ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। যে এমপিও ভুক্তির ক্ষেত্রে আগে একটা জটিলতা ছিল, এটা একটা নীতিমালা ছিল না। ওই যে আপনি বলছেন যে হ্যাঁ, নীতিমালা না হ্যাঁ, থাকার কারণে তারা যে আবার কবে আন্দোলনের নামে আসলে সেটাও তো বলা মুশকিল। তো এই ক্ষেত্রে তাদের একটা সমাধান হয়ে গেছে। খুব শীঘ্রই এই অনার্স মাস্টার্সে যারা নিয়োগ পাবেন বা নিয়োগ পেয়েছেন তাদের এমপিও ভুক্ত করা হবে। আর সরকারি কলেজের যে ব্যাপারটা, সেটা হলো যে সরকারি কলেজের যে সহকারী অধ্যাপক প্রথম ধাপের যে প্রমোশন, এটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখি যে ৮ বছরের মধ্যে অনেকে সহযোগী অধ্যাপক হয়ে যায়, কিন্তু সরকারি কলেজে হ্যাঁ, ৮ বছরে সহকারী অধ্যাপক তো হওয়ার দূরের কথা, এক্ষেত্রে ওরা আবার এমপিও ভুক্ত টিচারদের চেয়ে পিছিয়ে আছে। এমপিও ভুক্ত একজন টিচার পদ শূন্য থাকা সাপেক্ষে ৮ বছরে সহকারী শিক্ষক, হ্যাঁ, সহকারী অধ্যাপক হতে পারে, কিন্তু সরকারি কলেজের সহকারী লেকচারার ৮ বছরে সহকারী অধ্যাপক নাও হতে পারে, তিনি ১২ বছরও পার করে দিতে পারেন। এরকম রেকর্ড সরকারি কলেজে হ্যাঁ, আছে। আমার এক্ষেত্রে জানাশোনায় আছে। হ্যাঁ, আছে, আছে, অনেকেই আছে। এক্ষেত্রে সরকারের একটা আছে যে একটা প্রশিক্ষণ, মৌলিক প্রশিক্ষণ বা বেসিক প্রশিক্ষণ যেটি, সেটি অংশগ্রহণ করতে হয়, সেখানে পাশ করতে হয়, তারপরে তিনি সহকারী অধ্যাপক হওয়ার উপযুক্ত হন এবং নির্দিষ্ট একটা সময়সীমা পার করতে হয়। তো এরপরে কেন আসলে তারা সহকারী অধ্যাপক হতে পারেন না? তবে সর্বশেষ এই সরকার আসার পরে অনেকেই পদোন্নতি দিয়েছেন। এখন এই পদোন্নতি দেওয়ার ফলে যারা এতদিন সহকারী অধ্যাপক ছিলেন তারা এখন সহযোগী অধ্যাপক হয়েছেন অনেকেই। এখন সহযোগী অধ্যাপকের ওই পদটা, সহকারী অধ্যাপক পদ যেহেতু খালি হয়েছে, সেখানে আবার এখন ব্যাচ হিসেবে আস্তে আস্তে তারা
এই সহকারী অধ্যাপক হতে পারবেন। এটার পিছনে আসলে মূল যে কারণটা সেটি হলো যে তার উপরের যে ধাপগুলো সেখানে পদোন্নতিটা এতদিন না হওয়ার কারণে আসলে তাদের পদোন্নতিটা আটকে ছিল। অর্থাৎ আচ্ছা, আচ্ছা। সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হওয়া, আবার সহকারী অধ্যাপক থেকে সরি সহযোগী অধ্যাপক হওয়া। তো এই প্রমোশনটা যেহেতু হয়ে গেছে এবং সর্বশেষ সহকারী অধ্যাপক পদে অনেকেই পদোন্নতি পেয়েছেন। তো পদোন্নতিগুলো যদি নিয়মিত বিরতিতে হতে থাকে তখন কিন্তু আর এই যে জটটা তৈরি হয় না। তো এখানে বহু বছর ধরে আসলে পদোন্নতিটা ঠিকভাবে না হওয়ার কারণেই এই জট তৈরি হয়েছিল, সেটা এখন কাটতে শুরু করেছে। এরপরেও যদি আরো ভিতরের অন্য কোনো বিষয় থেকে আচ্ছা, থাকে তবে এটা হ্যাঁ, নিয়ে আচ্ছা, এটা নিয়ে অনেক ধন্যবাদ। আপনি বিচার সুন্দরভাবে বিশ্লেষণ বিষয়টা করতে হবে। তুলে ধরছেন। আমরা সর্বশেষ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে এই ঢাকার যে ৭ কলেজ, যেটা কয়েক বছর আগে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ছিল। এখন এই ৭ কলেজ নিয়ে যে একই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটা কিছু করা হচ্ছে। সেইখানে দেখলাম যে শিক্ষক ছাত্রদের সাথে একটা দ্বন্দ্ব। বিস্তারিত আমরা আলোচনায় যাব না, সময় শেষ। এখানেও কি আপনার মনে হয় যে সরকারি সঠিক সিদ্ধান্ত যথা সময়ে মানে নেওয়া হলে কি এই অচলাবস্থাগুলো তৈরি হতো, বা ওইটার সর্বশেষ কোন অবস্থা আপনার জানা আছে কিনা? সর্বশেষ সরকারি ৭ কলেজের ঢাকার যে নীতিটা সরকার গ্রহণ করেছে আমি এটার পক্ষে। হ্যাঁ, হ্যাঁ। এবং আমার যদি যুক্তি দিতে বলেন সেই দিকে যাব না এখন। কিন্তু আচ্ছা, আমি মনে করি এটা একটা ভালো দিক। কিন্তু এখন কেন আবার আন্দোলন সংগ্রামের আচ্ছা। প্রয়োজন পড়লো শিক্ষার্থীদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে? এখানে আসলে কিছু ইগো কাজ করতেছে এবং স্বার্থ কাজ করতেছে। শিক্ষকদের পক্ষ থেকে এটার যে বিরোধিতা এটা হলো তাদের স্বার্থান্ধতা, আর শিক্ষার্থীদের হইলো ইগো। যে আমি ইতিহাস ঐতিহ্য নিয়ে পড়ে থাকবো, ঢাকা কলেজের হ্যাঁ, ইতিহাস হ্যাঁ, আমাকে হ্যাঁ, রক্ষা করতে হবে, ইডেন হ্যাঁ, হ্যাঁ। কলেজের ইতিহাস আমাকে রক্ষা করতে হবে। এটার কারণে কি আমি নতুন দিকে আগাতে পারবো না? তো এই যে ইগো, এটা একেবারে মানে অনর্থক একটা ইগো আচ্ছা। দেখা যাচ্ছে এটা। এটাকে কোনোভাবেই আসলে যৌক্তিক বলা যাবে না। যে একটা ইতিহাস ঐতিহ্য যদি আমি আঁকড়ে ধরে থাকি তাহলে তো আমার সামনের দিকে পথ চলাটা কঠিন হয়ে যাবে। তো শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আন্দোলনটা করা হচ্ছে এটাকে কোনোভাবেই আমি যৌক্তিক মনে করি না। এবং শিক্ষকদের কিন্তু ওটা হলো তাদের ব্যক্তিগত স্বার্থ। আমি যদি একটু শিক্ষার্থীদের পক্ষে একটু বলি, যেমন ইডেন কলেজ আমরা চিরাচরিত জেনে আসছি যে এটা মহিলাদের কলেজ। এখন এখানে কি এমন কোন সাবজেক্ট দেওয়া যেখানে নারী মানে পুরুষ সহশিক্ষা যেটা হয়, মানে ওই ক্যাম্পাসেই করতে হবে, এই যে সিদ্ধান্ত নেওয়া, এটা কি সরকারের নীতিমালা, এটা কি ঠিক আছে মনে হয়? তারা এটাই এখন বলছে যে এটা হলো ওখানে নারীদের কলেজ। ওখানে ওখানে যে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যেই সাবজেক্ট গুলোর ওটা একটা ফ্যাকাল্টি করা হবে বা সাবজেক্টের বানানো হবে সেখানে আহ, ছেলে এবং মেয়ে উভয়ে পড়তে পারবে, এটা নিয়ে তো তাদের মূল আপত্তিটা, ঠিক না? তো এখন বিশ্ববিদ্যালয় যদি আপনি তৈরি করেন, ওটাকে যদি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেন, একে হ্যাঁ, তো আপনি বিশ্ববিদ্যালয়ে যেতে চান, যে আপনি এই সরকারি ৭ কলেজ তারা কোনো যে, কারো আন্ডারে থাকতে চায় না, তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে চায়। তাহলে বিশ্ববিদ্যালয় যদি হতে চায়, এখন ঢাকা কলেজে ওখানে ছেলেরা পড়ে আর ইডেন কলেজে মেয়েরা পড়ে। হ্যাঁ, এখন হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যদি রূপ দিতে চান, তাহলে আপনার ছেলে মেয়ে উভয়েরই পড়ার সুযোগটা আপনাকে তৈরি করে দিতে হবে। এখন যদি আপনি মনে করেন যে না আপনি শুধু একটা মহিলা কলেজ হিসেবেই থাকবেন এবং এখানে মেয়েরাই পড়বে, তাহলে আবার আপনি কেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করেন? তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করার দরকার নেই, আপনার ওখানে যাওয়া উচিত না। আপনি শুধুমাত্র একটা মহিলা কলেজ নিয়ে আপনি ওখানে পড়ে থাকেন। ঢাকা কলেজ শুধু ছেলেদেরকে নিয়ে পড়ে থাকেন, আপনাদের তো দরকার নাই ওখানে আচ্ছা, আলাদা আপনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। বক্তব্যে আমরা বুঝতে পারছি। তো হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি এই একই সাথে বিষয়টা খুব দুইটা সুন্দরভাবে থাকবেন বুঝাইতে আবার পারছেন। কিন্তু আমাদের মনে হয় যে কন্ট্রাডিকশনারি। সরকার যদি, হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমার মনে হয় যে সরকার যদি আরো একটু বিচক্ষণতার সাথে এটা নিয়ে আরেকটু ভাবে, তাহলে মনে হয় যে এই ধরনের যে সাংঘর্ষিক অবস্থা শিক্ষক শিক্ষার্থী মেয়েদের, এগুলো হবে না। যাই তাহলে হোক, মেয়েদের জন্য আমরা মনে আলাদা হয় যে কিছু দীর্ঘ, সাবজেক্ট করতে হবে যেখানে মেয়েরা পড়বে, আর ঢাকা কলেজের জন্য আবার কিছু সাবজেক্ট করতে হবে যেখানে শুধু ছেলেরা পড়বে। এখন সেটা যদি আবার করে তাহলে সেখানেও সরকারের দোষ হবে যে আমাদেরকে ওই সাবজেক্ট কেন দিল না, আমাদেরকে এই সাবজেক্ট কেন দিল। এইগুলো আসলে না, যখন না, আপনি না, স্বতন্ত্র সেটা সেটা বিশ্ববিদ্যালয়ে ঠিক যাবেন। আছে। আচ্ছা, যাই হোক, ওইটা নিয়ে আমরা কোনো সমস্যা সমাধানের মধ্যে যাইতে পারবো না। আমরা জাস্ট আলোচনা অনেক দীর্ঘ সময় হলো। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আপনাকে বলে রাখি ধন্যবাদ। যে আজকে আমরা কিন্ডার গার্ডেন থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে শিক্ষার যে সমস্যাগুলো
আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে আমরা অতটুকু আলোচনা করলাম। আমাদের আলোচনায় অবশ্যই ভুল ত্রুটি হয়েছে, হওয়ার সম্ভাবনা, তবে আমরা চাচ্ছি যে শহীদুল ইসলাম স্যার একজন শিক্ষক এবং সংবাদ বিশ্লেষক, এবং আমরাও শিক্ষকতার সাথে জড়িত। শিক্ষার সাথে যে জড়িত বিষয়গুলো, যতগুলো সমস্যা উদ্ভব হবে বা সমাধান যেভাবে হবে, আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আর সেই সাথে জানিয়ে রাখি যে আমাদের তরুণ শিক্ষকদের যে সংগঠন, এটা কোনো রাজনৈতিক বা অন্য কোনো ধরনের না, যে শিক্ষক টিচার্স ইউনিটি অফ বাংলাদেশ আমাদের তরুণ শিক্ষকদের সংগঠন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকের এই লাইভের কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব। যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চিন্তা চেতনার সাথে যাদের মিল আছে, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার অভিমত গুলো আমাদের কাছে তুলে ধরতে পারেন। তাই না তো স্যার? তাই তো স্যার? জি জি। তাহলে আপনার পক্ষ থেকে একটু সবাইকে দাওয়াত দিয়ে দেন এবং আলোচনার সমাপনী বক্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। প্রথমেই আমি টিচার্স ইউনিটি অফ বাংলাদেশের এই ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি, যে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আর দ্বিতীয় বিষয়টা হলো, আজকের আমাদের এই আলোচনায় আমরা যে সমস্ত বিষয় আমাদের ক্ষুদ্র জ্ঞানে সরকারের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং শিক্ষকদের, শিক্ষার্থীদের কি করণীয় বা আমাদের আহ, যে সমস্ত দিকগুলো আছে সেগুলো তুলে ধরেছি। আমাদের এই আলোচনার সাথে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। আপনার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনার বিপরীত হতে পারে। তবে আমাদের এই আলোচনার বিষয়ে আপনার চিন্তা কি বা আপনি কি মনে হ্যাঁ, করেন, কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আপনার মতামত শোনার অপেক্ষায় আমরা আছি। আমাদের এই আলোচনার মাধ্যমেই আমাদের ভুল ত্রুটিগুলো আমরা ধরতে পারবো, এবং ভবিষ্যতে আমাদের করণীয় কি, জনগণকে সাথে নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সম্পর্কে যাতে কোনো অভিভাবক, শিক্ষার্থী এবং প্রশাসন সামগ্রিকভাবে কারোরই যাতে কোনো ধরনের বিরূপ ধারণা না হয়, সেটা যাতে আমরা নিশ্চিত করতে পারি। আমরা সবাই মিলে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা গড়ব। সুন্দর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ শহীদুল স্যার। শেষ মিনিটে আমি একটি কথা না বললেই হয়, দর্শকদের পক্ষ থেকে যারা শিক্ষকদের আন্দোলন নিয়ে আহ, জেনে বুঝে আলোচনা সমালোচনা করেছেন, তাদের মধ্যে একটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে ফুটে উঠেছে, যে আমাদের শিক্ষকদের যে শিক্ষার প্রতি যে অবহেলা, শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্বের প্রতি যে অবহেলা, এটি কিন্তু আমরা মানে যেহেতু শিক্ষকতা করি, আমরা আমাদের নিজেদের অনেক দায়িত্বের ত্রুটি আছে। আমরা অনেক সহকর্মীদেরকে দেখি যে তাদের দায়িত্ব যথাযথ পালন করেন না। প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন স্কুল, আমাদের শিক্ষকদের সম্মান রক্ষার জন্য যেমন আমরা আন্দোলন করি, ঠিক এই সম্মান যেন বজায় থাকে, আমাদের এই জায়গাতেও কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। এই জন্য আমাদের যারা এটা সহকর্মী খুবই যারা আছেন, গুরুত্বপূর্ণ। কিন্ডার গার্ডেন থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা, সবার কর্মচারী যারা আছেন, সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। শিক্ষক যে সবার উপরে, এটি কিন্তু শুধু বেতন ভাতা দিয়ে প্রমাণ করার বিষয় নয়। এটি আমার যোগ্যতা, দক্ষতা, চরিত্র, দায়িত্বশীলতা, এই সবগুলো দিয়ে প্রমাণ করতে হবে যে শিক্ষককে টাকা দিয়ে মানে মাপা যায় না। তার যোগ্যতা, তার মর্যাদা অনেক উপরে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকল শিক্ষককে, যেহেতু এই শিক্ষকতা একটি আহ, মহান একটি পেশা, এই পেশার মর্যাদা রক্ষা করে শিক্ষকতা করার তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম স্যার, যারা দীর্ঘক্ষণ ধন্যবাদ। আমাদের সাথে প্রায় 1 ঘন্টা লাইভে যুক্ত ছিলেন। পরবর্তীতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।